হ্যালো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং আরেকটি ক্লাস করার জন্য পুরোপুরি ফিজিক্যালি এবং মেন্টালি রেডি আছো। ইয়েস, যদি সেরকম রেডি থাকো অবশ্যই আমরাও সেরকম রেডি হয়ে এসেছি যে তোমাদেরকে আরেকটি যাতে নতুন ক্লাস করাতে পারি। তো তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা কিন্তু অলরেডি ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর লাস্ট 2টি ক্লাস করে নিয়েছি। তো আজকে আমরা 3rd নাম্বার ক্লাস হতে চলেছে। বাট যদি ওভারঅল ক্লাসের কথা বলি তাহলে আমাদের এখন পর্যন্ত 6টি ক্লাস হয়েছে। তোমরা আশা করবো সেই ক্লাসগুলো দেখেছো। আর যদি কেউ মিস করে থাকো উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখতে পারবে। সো আমাদের ক্লাসটি তাদের জন্য হেল্পফুল যারা টিআরবিটি এবং জিআরবিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি যেসব এক্সামের মধ্যে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে বা ইন্ডিয়ান পলিটি আছে, অবশ্যই তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটা কোশ্চেন পার্টিসিপেট করবে। তো তোমাদের মধ্যে থেকে এখনও যারা লাইক এবং শেয়ার করে অবশ্যই করে নেবে ফ্রেন্ড। পাশাপাশি আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নেবে যদি এরকম ক্লাস মিস না করতে চাও। তো ফ্রেন্ড, তার সাথে প্রতিদিনের মতো তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। সেখানে জয়েন আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট, নোটিফিকেশন সব কিছু সেখানে আমরা ক্লাস রিলেটেড সকল প্রকার সব কিছু শেয়ার করে থাকি। তো তোমরা চাইলে অবশ্যই সেখানে জয়েন হবে। সো ফ্রেন্ড, চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখছি যে তোমরা অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন পার্টিসিপেট করতে পারবে, আনসার করতে পারবে। এখন বলতে পারো যে স্যার কীভাবে করবো? তোমরা অবশ্যই যারা লাইভ দেখবে তাদের জন্য লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চন আনসার করবে। অনেকেই করে, তোমরাও করবে যারা করছো না। এবং যারা অফলাইন দেখবে তারা কমেন্ট করে আনসার করবে। যারা অফলাইন দেখছি যে ফ্রেন্ড, তারা কমেন্ট করে আনসার করো না। তো কমেন্ট করে আনসার করবে, তাতে তোমাদেরই ভালো যে তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্স ওপেন রাখা। যদি তোমরা পার্টিসিপেট না করো সেখানে, তাহলে কীভাবে করবে? তো আজকে আমরা ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উপর থেকে লাস্ট ক্লাস হবে, তারপর আমরা অন্য একটি টপিকের উপর নিয়ে আসবো ইন্ডিয়ান পলিটি থেকে। তো চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 করা যাক। গণপরিষদের প্রথম অধিবেশন কতজন সদস্য উপস্থিত ছিলেন? যে গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তোমরা সবাই আনসার করে দিয়েছো। দ্যাট ইজ অপশন সি, 207 জন। যে 207 জন মেম্বার উপস্থিত ছিলেন, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, উপস্থিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, সংবিধান রচনায় নেতৃত্বদানকারী সদস্যের মধ্যে আইনবিদ ছিলেন কতজন? যে সংবিধান রচনার সময় নেতৃত্বদানকারী যেসব সদস্য ছিলেন তাদের মধ্যে আইনবিদ কতজন ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 2। সো আমাদের সঠিক উত্তরটি কী হবে? 11 জন সদস্য ছিলেন, কিন্তু আইনবিদ থেকে 11 জন সদস্য ছিলেন সংবিধান রচনা আসি নেতৃত্বদানকারী সদস্যদের মধ্যে। নেক্সট কোয়েশ্চন, গণপরিষদ দ্বিতীয় অধিবেশনের কার্যকাল কত দিন ছিল বা কখন হয়েছিল? গণপরিষদ দ্বিতীয় অধিবেশনের কার্যকাল কোন সময়টায় ছিল? কোয়েশ্চেন নাম্বার 3 সঠিক উত্তরটি কী হবে? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, 1947 সালের 21 থেকে 26 জানুয়ারি। 1947 সালে 21 থেকে 26 জানুয়ারি গণপরিষদ দ্বিতীয় অধিবেশনে কার্যকালের সময়কালটি ছিল, বা তখন সময় সে গণপরিষদ দ্বিতীয় অধিবেশনটি বসেছিল। নেক্সট কোয়েশ্চন, সো ন্যাশনাল অ্যান্থম এন্ড ন্যাশনাল সং বোথ আর কিন্তু ডিফারেন্স ফ্রেন্ড। যদি কেউ মনে করছে যদি বোথ আর সিমিলার, তো সেরকমটা কখনোই নয়। যে ভারতীয় গণপরিষদের জাতীয় সঙ্গীত দ্যাট মিনস ন্যাশনাল অ্যান্থম ও জাতীয় গান দ্যাট মিনস ন্যাশনাল সং গৃহীত হয় কবে হয়েছিল সে দুটি? সো ভারতীয় গণপরিষদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয়েছিল কবে? সো অনেকে ডাউট থাকতে পারে যে স্যার ন্যাশনাল অ্যান্থম কোনটি বা ন্যাশনাল সং কোনটি, অনেকে ডাউট থাকতে পারে। তো লেট মি ক্লিয়ার ফ্রেন্ড, তো জাতীয় সঙ্গীত বলতে আমরা কোনটিকে বুঝি? যেটি জনগণমন, যেটি লেখা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা যে সঙ্গীতটি লেখা হয়েছিল সেটিকে আমরা জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থম নামে জানি। বাট ন্যাশনাল সং কোনটিকে বলা হয়? যেটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছিল বন্দে মাতরম। সো দ্যাট ইজ হলো জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং। তো এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, যে ভারতীয় গণপরিষদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয়েছিল কবে? কোয়েশ্চেন নাম্বার 4। সো অনেকে অ্যাকচুয়ালি সেই কোয়েশ্চনটি ডাউট থাকে যে ন্যাশনাল অ্যান্থম এবং ন্যাশনাল সঙ্গের মধ্যে ডিফারেন্স খুঁজে পাই না। তো তার জন্য আমি ক্লিয়ার করে দিয়েছি, আশা করি তোমাদের মনে থাকবে ফ্রেন্ড। সো কোয়েশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তরটি কি? যে দ্যাট ইজ অপশন এ, যে 1950 সালে 24 জানুয়ারি 1950 সালে 24 জানুয়ারি সেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানটি গৃহীত হয়েছিল ভারতীয় গণপরিষদে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় সংবিধান প্রণয়নে সর্বমোট কত টাকা খরচ হয়েছিল? যে ভারতীয় সংবিধান রচনা ক্ষেত্রে বা প্রণয়নের ক্ষেত্রে
সর্বমোট কত টাকা খরচ হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 5। সো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ফ্রেন্ড, তোমরা একটি কোয়েশ্চেন স্কিপ করবে না এবং লাইটলি নেবে না। অনেকে দেখি যারা কমেন্ট করো বা লাস্টে অফলাইনে দেখো, তারা দেখি যে অনেকটি কোয়েশ্চেন স্কিপ করে চলে যাও। আমরা সব কিছু দেখতে পাই কিন্তু ফ্রেন্ড, তো তোমরা স্কিপ করে চলে যাও। তো চাইবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন লাস্ট অবধি থাকতে দেখতে। বলা তো যায় না যে এই 30টি কোয়েশ্চেনের মধ্যে কোন কোয়েশ্চেনটা আসতে পারে। তো এমনও তো হতে পারে যে তোমরা সামনের 10টি কোয়েশ্চেন করেছো, পিছের 20টি কোয়েশ্চেন করোনি। এমনও তো হতে পারে যে পিছের 20টি কোয়েশ্চেনের মধ্যে 2টি কোয়েশ্চেন রয়ে গেছিলো। তুই অবশ্যই চাইবে যে কখনো স্কিপ করতে না, ফার্স্ট টু লাস্ট দেখতে। আধা ঘন্টা ক্লাসকে আমরা লাস্ট পর্যন্ত দেখতে পারি না ফ্রেন্ড। অ্যাকচুয়ালি ফ্রেন্ড ট্রু কি জানো নি, যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমাদের সময় পাই না, বাট অন্যান্য অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রচুর সময় থাকে। দেখবে যে পড়াশোনা 24 ঘন্টার মধ্যে পড়াশোনার জন্য হার্ডলি 4-5 ঘন্টা খুঁজে পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায়। 4-5 ঘন্টা কি বলো, 2-3 ঘন্টা অ্যারেঞ্জ করা অনেকটা মুশকিল, বাট অন্যান্য অ্যাক্টিভিটির জন্য কিন্তু প্রচুর সময় থাকে। তো ফ্রেন্ড, আমরা যেহেতু আমাদের সামনে টার্গেট যে এক্সাম ক্র্যাক করা, সেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু পড়াশোনাকে সময় দেওয়াটা দরকার। অবভিয়াসলি জানি যে অনেকে কিন্তু পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজও থাকে, সেগুলো করতে হয়। বাট তবু চাইবে যে যেহেতু অন্যান্য কাজগুলো একটু ম্যানেজ করে অন্তত পড়াশোনাটাকে ঠিক টাইমে মেনটেন করে। একটু পড়াশোনার টাইম টেবিল দরকার আছে, যে পড়াশোনার জন্য সকালে এত ঘন্টা পড়বো, রাত্রে এত ঘন্টা পড়বো। সো আমার একটা টার্গেট, তো সেই টার্গেটটা অবশ্যই চাইবে যে প্রতিদিন ফুলফিল করতে। যখন দেখবে যে সেই টার্গেটটি ফুলফিল করতে পেরেছো না, তখন দেখবে যে নিজে থেকে যে কনফিডেন্স পাচ্ছ, না আমার দ্বারা অনেক কিছু হচ্ছে, আমি আশা করি যে করতে পারবো। যখন সেই কনফিডেন্সটা তোমার মধ্যে আসবে না, তখন দেখবে অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে। তো সব কিছু ডিপেন্ড করে ফ্রেন্ড তোমাদের উপর, তোমরা কীভাবে তোমাদের গোলসকে তোমরা কীভাবে দেখছো, সব কিছু তোমাদের ডিপেন্ড করবে তোমাদের উপরে। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 5-এর সঠিক উত্তরটি কী হবে? দ্যাট ইজ ইয়েস, সবাই আনসার করে দিয়েছো 64 লক্ষ টাকা। 64 লক্ষ টাকা কিন্তু ভারতীয় সংবিধান প্রণয়নে সর্বমোট খরচ হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 6। গণপরিষদের কেন্দ্রীয় শাসনতন্ত্র, গণপরিষদের কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিলেন? তো আমরা গণপরিষদে কিন্তু অনেকগুলো কোয়েশ্চন করেছি, তো যারা দেখোনি অবশ্যই কষ্ট করে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। যদি মিস করো তাহলে কিন্তু তোমাদেরই লস ফ্রেন্ড। দ্যাট মিন্স যারা মিস করেছো কিন্তু অন্যরা কিন্তু শিখে নিয়েছে সবগুলো কোয়েশ্চন, এখন যারা দেখতে পারোনি বা শিখোনি কিন্তু তোমাদেরই লস। পাশাপাশি আমরা পিডিএফও শেয়ার করছি তোমাদের কনভিনিয়েন্সের জন্য, তোমরা চাইলে সেক্ষেত্রে প্রিপারেশন নিতে পারো। যে ক্লাস দেখতে হবে আমি সেটা বলছি না, যে তোমরা ক্লাসই দেখতে হবে, তো চাইলে পরে প্রিপারেশন পিডিএফ থেকেও নিতে পারো। কোয়েশ্চন নাম্বার 6। গণপরিষদের কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন কে? তো সঠিক উত্তরটি হবে যে অপশন এ, জওহরলাল নেহরু। যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী যে জওহরলাল নেহরুই, উনি ছিলেন যে কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন। এবং জওহরলাল নেহরু ছিলেন যে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। উনি 17 বছর, অ্যারাউন্ড 17 ইয়ার্স কিন্তু উনি শাসন করেছিলেন বা উনি সার্ভ করেছিলেন। নেক্সট কোয়েশন, গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি কবে বসে? যে গণপরিষদের সেই সর্বশেষ অধিবেশনটি কবে বসেছিল? কোয়েশন নাম্বার 7। তো ফ্রেন্ড, আমাদের 7-এর সঠিক উত্তরটি কি? দ্যাট ইজ অপশন বি, 1950 সালের 24শে জানুয়ারি। 1950 সালের 24শে জানুয়ারি যে গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসেছিল। কোয়েশ্চন নাম্বার 8। গণপরিষদের সভাপতি হিসাবে কে ভারতীয় সংবিধানে স্বাক্ষর করেন? যে গণপরিষদের সভাপতি হিসাবে ভারতীয় সংবিধানের নিচের কার স্বাক্ষর রয়েছে? গণপরিষদের সভাপতি হিসাবে কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8-এর সঠিক উত্তরটি কী হবে? তোমরা সেটা জানো সবাই, কে হবে? দ্যাট ইজ অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যে ভারতের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদই যে গণপরিষদের সভাপতি হিসাবে ভারতীয় সংবিধানে স্বাক্ষর করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9। গণপরিষদের সর্বমোট কয়টি অধিবেশন হয়? যে গণপরিষদের সর্বমোট কয়টি অধিবেশন হয়েছিল? তো অনেকগুলো কোয়েশ্চন তো আমরা প্রিভিয়াস ক্লাসও করেছি, জিআরবিটি ক্লাসও করেছি। তোমরা যারা জিআরবিটি ক্লাস করেছো, কোয়েশ্চন নাম্বার 9-এর সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? দ্যাট ইজ 11টি। টোটাল 11টি কিন্তু অধিবেশন হয়েছিল, গণপরিষদ সর্বমোট 11টি অধিবেশন হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 10। গণপরিষদে অধিবেশনগুলি সর্বমোট কতদিন ধরে চলেছিল? গণপরিষদের অধিবেশনগুলি সর্বমোট টোটাল কতদিন ধরে চলেছিল? এবং গণপরিষদের মোট অধিবেশন হয়েছিল 11টি। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 10, যে গণপরিষদ অধিবেশনগুলি সর্বমোট কতদিন ধরে চলেছিল? সো দ্যাট ইজ 165 ডেজ। 165 দিন ধরে চলেছিল সেই গণপরিষদ অধিবেশনগুলি সর্বমোট। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ইয়েস, সেটা তোমরা সবাই জানো যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
সেটা তো তোমরা কেউই ভুল করবে না আনসার। যদি কেউ ভুল করে থাকো ফ্রেন্ড, তাহলে কিন্তু পানিশমেন্ট আছে সবার তাদের জন্য যারা ভুল করবে। ইয়েস, তোমরা সবাই রাইট যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ইয়েস, তোমাদের কীভাবে পানিশমেন্ট দিতে পারি, আমরা কখনো দিতে পারি না। সো জাস্ট মজা করলাম যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেন্ড আমরা প্রত্যেক সানডে কিন্তু মক টেস্ট করাবো। তো আমরা প্রিভিয়াস সানডে কি করেছিলাম মক টেস্ট? তোমরা দেখেছো আমাদের প্রিভিয়াস সানডে মক টেস্ট? বলো দেখি যে আমরা প্রিভিয়াস সানডে কি মক টেস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে? সো নো, আমরা করাইনি প্রিভিয়াস সানডে মক টেস্ট। অ্যাকচুয়ালি তোমরাও দেখো বলোনি, আমাদের তো মনে ছিল না যে প্রিভিয়াস সানডে মক টেস্ট ছিল, বাট মনে ছিল না। বাট তোমাদের মধ্যে থেকেও যে কেউ মনে করাওনি, কিন্তু কেন করাওনি? আমরা তো ক্লাস করতে করতে ভুলে গেছি, তোমরাও তো মনে করাতে পারতে কয়েকজন। তোমরাও যারা মনে করাতে পারতে যে স্যার প্রিভিয়াস সানডেতে কিন্তু মক টেস্ট আছে, স্যাটারডে আমাদেরকে মনে করাতে পারতে। তো এই সানডে তো হলো না, নেক্সট সানডে তোমরা অবশ্যই মনে করে দেবেন, নেক্সট স্যাটারডে। তো আমরা সানডে আবার মক টেস্ট নিয়ে আসবো, ঠিক আছে? তো এই সানডে তো হলো না, তোমরাও মনে করাওনি, আমাদেরও মনে ছিল না। তো নেক্সট সানডে যাতে মিস না হয়, তোমরা অবশ্যই আমাদের মনে না থাকলেও তোমরা আগের দিন মনে করে দেবে যে স্যার মক টেস্ট আছে কিন্তু নেক্সট সানডে। নেক্সট কোয়েশন, গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানে সর্বমোট কতগুলি ধারা ও তফসিল ছিল? যে গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানে মোট কতগুলি আর্টিকেল এবং শিডিউল ছিল অথবা তফসিল ছিল? ধারা ও তফসিল ছিল কতগুলি? যে গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানে সর্বমোট কতগুলি ধারা ও তফসিল ছিল? তো আমার সঠিক উত্তরটি কী হবে সেটা তোমরা জানো, প্রিভিয়াস ক্লাসও করিয়েছি, দ্যাট ইজ অপশন বি। 395টি ধারা ছিল, আর্টিকেল ছিল, এবং 8টি ছিল কি? 8টি ছিল শিডিউল। সো আমাদের অপশন বি হবে যে সঠিক উত্তরটি ফ্রেন্ড। যে গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধান সর্বমোট ছিল কিন্তু আর্টিকেল, মনে রাখবে যে আর্টিকেল 395, এবং তার মধ্যে যে শিডিউল ছিল কয়টি? যে শিডিউল ছিল 8টি, এবং তখন সময় কিন্তু পার্ট ছিল 22, সেগুলো মনে রাখবে পাশাপাশি। কোয়েশ্চেন নাম্বার 13, যে সর্বশেষ মূল সংবিধানে কোনটি সংযোজন করা হয়? যে সর্বশেষে মূল সংবিধানে নিচের কোনটি সংযোজন বা অ্যাডেড করা হয়েছিল? নিচের কোনটি হবে? মৌলিক অধিকার, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি এবং কোনটি নয়? তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 সঠিক উত্তরটি কী হবে? যে অপশন বি, যে প্রস্তাবনায় কিন্তু সর্বশেষ মূল সংবিধানে কিন্তু সংযোজন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়। যে গণপরিষদের কাছে সেই খসড়া সংবিধান পেশ করা হয়েছিল কবে? নিচে কোন ডেটটি হবে যে কবে গণপরিষদের কাছে সেই খসড়া সংবিধানটি পেশ করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 14 সঠিক উত্তরটি কি ফ্রেন্ড? দ্যাট ইজ অপশন সি, যে 1948 সালের 21শে ফেব্রুয়ারি সেই গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, খসড়া সংবিধানে সর্বমোট কয়টি ধারা ও তফসিলি ছিল? যে খসড়া সংবিধানে সর্বমোট কয়টি ধারা ও তফসিলি ছিল? কোয়েশ্চন নাম্বার 15। সো ফ্রেন্ড, তখন কিন্তু খসড়া সংবিধানে সর্বমোট 315টি ধারা ও 13টি তফসিলি ছিল। সেই খসড়া সংবিধান সর্বমোট ছিল 315টি ধারা ও 13টি তফসিলি ছিল। নেক্সট কোয়েশ্চন, তোমরা অনেকেই দেখি যে ফ্রেন্ড কিন্তু ক্লাস দেখো অথচ লাইক করো না, অথচ অনেকে যাবার সময় ডিসলাইক করে চলে যাও। তো বুঝতে পারছি না যে আমরা এমন কি করছি, এমন কি বলছি যে তোমার ডিসলাইক করার মতো এমন কি বলছি যে ডিসলাইক করতেই হয়, এবং লাইকও করেন অথচ ডিসলাইক করে যাও। তো অনেকেই দেখো, বেশিরভাগ মানুষই দেখো অথচ লাইক করাটা প্রয়োজন বোধ মনে করে না। যে কেন যে ফ্রেন্ড লাইক নিয়ে বাড়িতে কী করবে বলো তো দেখি? আমরা প্রত্যেকটা ক্লাসে বলি তোমাদের লাইক কিন্তু লেরে আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাস নিয়ে আসে। তোমরা অনেকেই বলছো যে 8টার সময় ক্লাস নিয়ে আসুন, শুধু কিছু সংখ্যক মানুষই বলছো যে 8টার সময় ক্লাস নিয়ে আসুন। দেখো ফ্রেন্ড, মেজরিটি মানুষ কিন্তু সেরকম বলছে না। এখন তোমরা চিন্তা করো যে 8টার সময় ক্লাস নিয়ে এসে যদি সেরকম রেসপন্স না পাই তাহলে কীভাবে করি? তাছাড়াও দেখি যে মেজরিটি মানুষ অনলাইন ক্লাস দেখছে, যারা অফলাইন দেখি তো তাদের কথা তো ছাড়ো, যারা অনলাইন দেখছো তারাও লাইক করে যাও না। সো আমরা কি লাইক করার মতো কি পরিশ্রম করি না তোমাদের জন্য? যে লাইক করার মতো কি হার্ডওয়ার্ক করছি না বা তোমাদেরকে দিচ্ছি না? অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে। যদি ডিসলাইক করার থাকে অবশ্যই বলবে যে কী কারণে ডিসলাইক করেছো, যে স্যার আপনি সেরকমটা করেননি তো তার জন্য আমরা ডিসলাইক করেছি, আমরা সবাই ডিসলাইক করেছি তার জন্য, অবশ্যই বলবে।
আমরা অবশ্যই চাইবো যে আমাদের ক্লাস ইমপ্রুভমেন্ট করার জন্য সেসব কিছু, যদি এমন কিছু থাকে অবশ্যই ইমপ্রুভমেন্ট করার জন্য। বাট অবশ্যই যদি ক্লাস ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে না সবাই, তাছাড়াও করো না সবাই ফ্রেন্ড, অবশ্যই করবে তোমরা। কোয়েশ্চেন নাম্বার 16, কোন অধিবেশনে স্বাধীন ভারতে জাতীয় পতাকা পরিকল্পনার জন্য অস্থায়ী কমিটি নিয়োগ করা হয়েছিল? নিচে কোন অধিবেশনের মধ্যে যে স্বাধীন ভারতের জাতীয় পতাকা সেটি পরিকল্পনার জন্য অস্থায়ী কমিটি নিয়োগ করা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি কি? দ্যাট ইজ অপশন এ, চতুর্থ অধিবেশনে। কিন্তু চতুর্থ অধিবেশনেই যে স্বাধীন ভারতের জাতীয় পতাকা পরিকল্পনার জন্য অস্থায়ী কমিটি সেটি গঠন করা হয়েছিল, এবং পিনগালি ভিনকে উনি সেটি জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন। উনাকে আমরা ভারতের ফ্ল্যাগম্যান অফ ইন্ডিয়া নামে জানি, যে ফ্ল্যাগম্যান অফ ইন্ডিয়া নামে ওনাকে জানি, যে পিনগালি ভেনকাইয়া। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 17, খসড়া কমিটি গঠিত হয়, যে খসড়া কমিটিটি কবে গঠিত হয়েছিল? কোয়েশন নাম্বার 17। কোয়েশন নাম্বার 17 সঠিক উত্তরটি কী হবে? দ্যাট ইজ অপশন সি, যে 1947 সালে 29শে আগস্ট, 1947 সালে 29শে আগস্ট সেই খসড়া কমিটি গঠিত হয়েছিল। নেক্সট কোয়েশন, খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? যে নিচের কে ছিলেন খসড়া কমিটির সভাপতি? তোমাদের মধ্যে দেখছি যে অনেকেই কিন্তু খুব ভালো পার্টিসিপেট করো, ইভেন ফার্স্ট লাস্ট অবধি থাকো, এবং প্রত্যেকটা কোয়েশন ট্রাই করছো তোমাদের থেকে বেস্ট, হোক বা না হোক, বাট মেজরিটি মানুষ করতে পারছো, হোক বা না হোক, বাট ট্রাই করছো তোমাদের থেকে বেস্ট। সেটাই কিন্তু মেইন, যে তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা কতটুকু ডেডিকেটেড আছো শেখার প্রতি, কোনো কিছু ক্লাস করার প্রতি। তো এরকম থটস, এরকম হ্যাবিট কিন্তু সবাই চাইবে যে ডেভেলপ করতে। একটা কথা কি ফ্রেন্ড, যে এডুকেশন কিন্তু আমাদের শুধু জাস্ট নলেজ দেয় না, বিভিন্ন সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো কিন্তু ক্যাপাসিটি বা সেই রকম এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়ে থাকে। কেউ যদি মনে করো তো ক্লাসে এসে থাকো শুধু জাস্ট ফর নলেজ, সেরকমটা তো কখনোই না। আমরা এডুকেশন তার জন্য করি না, এডুকেশনের মেইন লক্ষ্য কিন্তু সেরকমটা না। এডুকেশন ফর বিভিন্ন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এডুকেশন আমাদের সেসব কিছু দিয়ে থাকে। তো অবভিয়াসলি এডুকেশনকে আমরা সেই হিসাবে যদি নিয়ে থাকি, তখন কিন্তু এডুকেশনটি ফ্রুটফুল হবে তোমাদের জন্য। তখন তোমাদেরকেও যে ক্লাস করতে ভালো লাগবে, পড়াশোনা করতে ভালো লাগবে। আদারওয়াইজ যখন দেখবে শুধু এডুকেশন শুধু মার্কের সাথে রিলেটেড করবে, তখন দেখবে যে পড়াশোনাটা, এডুকেশনটা সেইভাবে আর তোমাদের কাছে মিনিংফুল এবং ফ্রুটফুল হবে না। তো তার জন্য চাইবে যে যতটা পারবে নিজের উইলিংনেস দিয়ে ক্লাসগুলো করতে, যে না আমি আজকে ক্লাসে যাব, প্রত্যেকটা কোয়েশন ফার্স্ট থেকে লাস্ট অবধি করবো এবং পার্টিসিপেট করবো। আমরা যেভাবে আসি তোমাদের জন্য দেখো প্রত্যেকটা কোয়েশন নিয়ে, যে আমরা যখন কোনো ক্লাসে আসবো তখন কিন্তু আগে কিন্তু প্ল্যান করে আসি যে আজকে ক্লাসে যাব, যে আমাদের ফ্রেন্ডস তারা কীভাবে কনভিন্স করবো, কী বলবো, কীভাবে তাদেরকে বোঝাবো, সব কিছু আগে প্র্যাকটিস করে নিয়ে আসতে লাগে। এমনটা নয় যে ক্লাসে আসলাম, কতগুলো কোয়েশন নিয়ে আসলাম এবং তোমাদের জন্য বাস বলে দিলাম সব কিছু, এমনটা হয় না কখনো। তো তোমরাও চাইবে যে সেইভাবে প্ল্যান মোতাবেক আসতে ক্লাসে, যে আজকে ক্লাসে যাব, প্রত্যেকটা কোয়েশন পার্টিসিপেট করব এবং চাইবো যে প্রত্যেকটা কোয়েশন ক্লাসেই শিখে নিতে, নট ফর টাইম পাস, যে টাইম পাসের লাগে আসবে, কিন্তু সেরকমটা কখনো নয়। সো ফ্রেন্ড, অবভিয়াসলি কেউ কিন্তু আমাদের কথাগুলো কিন্তু মনে লাগাবে না, অনেকে দেখি মনে লাগিয়ে লাস্টে ক্লাসে যাওয়ার সময় ডিসলাইক করে চলে যাও, লাইক না দিয়ে ডিসলাইক করে চলে যাও। ফ্রেন্ড অবভিয়াসলি কিন্তু অ্যাজ এ ট্রু ফ্রেন্ড হিসাবে আমি তোমাদেরকে বলছি যে কখনো এসব কথা মনে লাগাবে না, যতটা চাইবে যে লাইফে অ্যাপ্লাই করার জন্য। সো কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তরটি কি? যে খসড়া কমিটির সভাপতি ছিলেন, দ্যাট ইজ তোমরা সবাই করে নিয়েছো, দ্যাট ইজ অপশন ডি, ডক্টর বি আর আম্বেদকর। তোমরা সবাই জানো যে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 19, ভারতীয় গণপরিষদে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়, যে ভারতীয় গণপরিষদ জাতীয় সঙ্গীত হিসাবে কোনটি গৃহীত হয়েছিল? জাতীয় সঙ্গীত আমরা কিন্তু করেছি কোয়েশন নাম্বারে, প্রথমে কোয়েশন করেছি। তো এখন যদি কেউ কনফিউজ থাকো যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান নিয়ে, যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান নিয়ে কিন্তু কেউ ডিফারেন্স হবে না। দ্য ন্যাশনাল অ্যান্থম আর ন্যাশনাল সং কিন্তু টোটালি ডিফারেন্স, বোথ আর টোটালি ডিফারেন্স। অনেকে মনে করতে পারো যে বোথ আর ওয়ান, তো এমনটা কখনোই নয়। তো ভারতীয় গণপরিষদ জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল কোনটি? ইয়েস, সেটা আমরা সবাই জানি। সেটা কি? সেটা আমরা স্কুলে তো প্রত্যেক সময় বলি, আমরা স্কুলে যখন প্রেয়ার করি তখন সবাই প্রত্যেক সময় বলি না, যে ছোটোবেলা থেকে করে আসছি। সো আমাদের সেটি হবে যে জনগণমন, যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি লিখেছিলেন। এবং বন্দে মাতরম লিখেছিলেন কে? বন্দে মাতরম লিখেছিলেন, যে বন্দে মাতরম হলো কি আমাদের জাতীয় সং বা জাতীয় গান বা ন্যাশনাল সং। তো সেটি লিখেছিলেন যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 20, ভারতীয় গণপরিষদে কতগুলি পর্যায় ছিল? যে ভারতীয় গণপরিষদে টোটাল কতগুলি পর্যায় ছিল? 2টি, 3টি, 4টি? কোনটি হবে আমাদের সঠিক উত্তর? কোয়েশন নাম্বার 20। সো ফ্যান আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন
ইয়েস ভি। যে ভারতীয় গণপরিষদে কতগুলি পর্যায় ছিল? দ্যাট ইজ 3টি পর্যায় ছিল। আমরা কিন্তু ফ্রেন্ড রাত্রে 8টার ক্লাসটি তখনই করবো যদি তোমরা সেভাবে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং যদি আমরা দেখি যে প্রত্যেক ক্লাস অন্তত মোর দেন 500 পিপল দেখছে, 500 যদি মানুষ দেখে, অবশ্যই আমরা যে রাত্রের ক্লাসটি নিয়ে আসতে ট্রাই করবো। আদারওয়াইজ কীভাবে নিয়ে আসি দেখো তো, এখন এইভাবে একবারে কিন্তু ভিউয়ার্স কমে গেছে, তোমরা দ্যাট মিনস কিন্তু তোমরা অনেকেই লাইক করছো না, তার জন্য কিন্তু সেভাবে শেয়ারও করছো না, তো তার জন্য মানুষও দেখছে না, তো মানুষও খুঁজে পাচ্ছে না আমাদের ক্লাসগুলো। তো তোমরা যদি শেয়ার করো তাহলে খুঁজে পাবে, তাহলে তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারবো। আমরা বলেছি তোমাদের সেসব কিছু থেকে মোটিভেট হই, আদারওয়াইজ কীভাবে কন্টিনিউ করবো। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 21 চলো। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সো ডক্টর রাজেন্দ্র প্রসাদ কখন নির্বাচিত হয়েছিলেন? কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, তোমরা একটু কারেকশন করে নেবে যে কোয়েশ্চেন নাম্বার অপশন সি এর মধ্যে যে 26 জানুয়ারি। সো এখন বলো তো দেখি যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন কবে হয়েছিলেন সেটি। অনেকে বলতে পারতে স্যার অপশন সি কারেকশন করেছেন, দ্যাট মিনস অপশন সি হবে, তো সেমনটা নাকি? সো ইয়েস ফ্রেন্ড, অপশন সি কিন্তু সঠিক উত্তর। 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1950 সালে 26শে জানুয়ারি, এবং ওনার সময়কাল ছিল 1950 সালে 26শে জানুয়ারি থেকে 13th মে। দ্য 13th মে কত হবে? 13th মে কত হবে বলো তো দেখি? 13th মে 1962। ইয়েস ফ্রেন্ড, 13th মে 1962 পর্যন্ত ওনার সময়কাল ছিল। সো তখন সময়কাল ছিল ওনার, এবং তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 22। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ইয়েস, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আমরা প্রিভিয়াস ক্লাসও করিয়েছিলাম। তো এসব কোয়েশ্চনগুলো কিন্তু কেউ স্কিপ করতে পারবে না, এসব কোয়েশ্চনগুলো সবাই জানা থাকা দরকার। আমি যখন একবার ইন্টারভিউতে যাই তখন কিন্তু আমাদের সেই ইন্টারভিউ বুটের মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে বলো তো দেখি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ফ্রেন্ড। তো এইসব কোয়েশ্চনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের সঠিক উত্তরটি কী হবে? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সেগুলো করিয়েছি, দ্যাট ইজ অপশন সি, যে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহমানব বলা হয়। যে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন, বা সংবিধানে কিন্তু উপপ্রধানমন্ত্রী বলে এমন কিছু বলা নেই কিন্তু ফ্রেন্ড। সো বাট তিনিই ছিলেন যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 23। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন কে? যে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 23। সো কোয়েশ্চন নাম্বার 23 সঠিক উত্তরটি কী হবে? এই কোয়েশ্চনে যাতে কারোর কাছে মিস না হয়, যাতে মিস না হয়, আদারওয়াইজ কিন্তু আমি সবাইকে স্ট্রিক্ট পানিশমেন্ট দেবো কিন্তু। এখন বলতে পারবেন স্যার আপনি কীভাবে আমাদেরকে পানিশমেন্ট দিতে পারেন? সো অবশ্যই দিতে পারি। সো আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? সো ডোন্ট ওয়ারি, কেউ বয়ে আবার ভুল আনসার করে দিও না যে পানিশমেন্ট দেবো না। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কী হবে? যে অপশন ডি, যে উপরে কিন্তু কেউই নয় কিন্তু, জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি সর্দার প্যাটেল, কিন্তু কেউই নয়। তাহলে কে হতে পারে? ইয়েস, দ্যাট ইজ বি আর আম্বেদকর। যে বি আর আম্বেদকর কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। ইয়েস, তোমরা সবাই অনেকেই আনসার করতে পেরেছো, দ্যাট মিনস আমাদের সঠিক উত্তরটি কি? কোয়েশ্চন নাম্বার 23, যে বি আর আম্বেদকর ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী। কোয়েশ্চন নাম্বার 24। গণপরিষদের সভাপতি কে ছিলেন? যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? আর তাছাড়া তোমরাই বলো যে আমরা কি তোমাদেরকে কখনো পানিশমেন্ট দিতে পারি? সেরকমটা কখনো হতে পারে না যে আমাদের তরফ থেকে তোমাদেরকে পানিশমেন্ট দিয়েছি। স্যার বলতে পারে যদি আপনি আমাদেরকে পানিশমেন্ট দেন তাহলে কিন্তু আমরা ক্লাস করব না। সো ফ্রেন্ড, জাস্ট চিল, আমরা কখনো সেরকমটা করতে পারি না। কোয়েশ্চন নাম্বার 24। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 24, দ্যাট ইজ অপশন বি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ছিলেন কিন্তু গণপরিষদের সহসভাপতি। নেক্সট কোয়েশ্চন, গণপরিষদের মোট আসন সংখ্যা কতটি ছিল? গণপরিষদের মোট আসন সংখ্যা কতটি ছিল? এই অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আমরা কয়েকবার রিভাইজ করতে চাচ্ছি, যেগুলো তোমাদের অনেকেই আটকাচ্ছ বা করতে পারছো না, সেসব কোয়েশ্চেনগুলো চাইছি যে বারে বারে কয়েকবার রিভাইজ করে কিন্তু সেগুলো শিখিয়ে নিতে। তো তার জন্য নিয়ে আসছি যে 389টি কিন্তু আসন সংখ্যা ছিল গণপরিষদের মোট আসন সংখ্যা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26। গণপরিষদ গঠন নির্বাচনে
কোন দল বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল? ইয়েস, সেটা তোমরা সবাই জানো। গণপরিষদ গঠন নির্বাচনে কোন দল বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল? কোয়েশ্চন নাম্বার 26, দ্যাট ইজ অপশন এ। ইয়েস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা আইএনসি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু গণপরিষদের গঠন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। সো ফ্রেন্ড, আজকে লাস্ট কোয়েশন। সো আজকে 27 নাম্বার কোয়েশন পর্যন্ত নিয়ে এসেছি ফ্রেন্ড। অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কীরকম লাগছে। সো গণপরিষদ গঠনের প্রস্তাব কংগ্রেস গ্রহণ করে, সেটি কবে গ্রহণ করেছিল? গণপরিষদ গঠনের প্রস্তাব কংগ্রেস গ্রহণ করে, সেটি কবে গ্রহণ করা হয়েছিল? কোয়েশন নাম্বার 27। সো কোয়েশন নাম্বার 28 আমরা তোমাদেরকে আরটু ইজি করে দিলাম যে অপশন ডি এবং সি হতে পারে না, তাহলে বি এবং এর মধ্যে কোনটি হবে? সো দ্যাট ইজ অপশন এ, যে 1934 সালে কিন্তু গণপরিষদ গঠনের প্রস্তাব কংগ্রেস গ্রহণ করেছিল। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কীরকম লাগলো। যদি আমাদের সেই ক্লাসটি ফ্রুটফুল মনে হয়, এফেক্টিভ মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু এন্ড অফ দ্য ক্লাস এবং সবাই ক্লাসতে যাওয়ার আগে ছোট্ট করে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের লাইক এবং শেয়ার রিয়েলি আমাদেরকে যে অনেকটা এনকারেজ করে যে এরকম ক্লাস নিয়ে আসতে আমরা প্রত্যেকটা ক্লাসে বলি। আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ নতুন এসে থাকো, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে যাওয়ার আগে। চাইলে করতে পারো, যদি মনে করো যে এরকম প্রিপারেশন নিচ্ছ তোমরা এবং তোমাদের এইরকম ক্লাস মিস করতে না চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়া তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে বানানো টেলিগ্রাম চ্যানেল। সেখানে অলরেডি প্রচুর সংখ্যক মানুষ আছে, তোমরাও চাইলে সেখানে জয়েন হতে পারো আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট পাওয়ার জন্য। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস গেট ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন আমাদের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। তাছাড়া তোমাদের কোনো কিছু ডাউট, কোয়ারি থাকলে এবং সব কিছু তোমরা যদি কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা সব কিছু টেলিগ্রামে শেয়ার করি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে চাইলে জয়েন হবে। সো ফ্রেন্ড, বলো দেখি ক্লাস কীরকম লাগলো, যে আজকে ক্লাসটি কীরকম লাগলো, ভালো লাগলো কি না? তো আমরা লাস্ট তো কনস্টিটিউশন উপরে কয়েকটি ক্লাস করে নিয়েছি, আবার এক দুদিন আবার হিস্ট্রির উপর নিয়ে আসি, ঠিক আছে? বলবে তো ঠিক আছে, আমরা হিস্ট্রির উপর নিয়ে আসি, এক দুদিন ক্লাস করাবো হিস্ট্রির উপর, আবার সেমভাবে কনস্টিটিউশন উপর। তো কনস্টিটিউশন হিস্ট্রির উপর তো 10টি করে ক্লাস করে নিই, তারপর আমরা অন্যান্য সাবজেক্টগুলো স্টার্ট করবো, ঠিক আছে ফ্রেন্ড? আশা করি তোমরা বুঝতে পারবে। সো তাহলে চলো, তাহলে আজকে ক্লাস এতটুকু রাখা যাক নাকি? সো আজকে ক্লাস এতটুকু রাখা যাক। আর যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই নিজের খেয়াল রাখবে, নিজের ফ্যামিলিকে খেয়াল রাখবে এবং চাইবে যে নিজেকে যতটা পজিটিভ, হেলদি এবং ওয়েলদি রাখতে, এবং যতটা পারবে নিজেকে এঙ্গেজ রাখতে, তাহলে কিন্তু নেগেটিভ থটসগুলো তোমাদের মাথায় আসবে না। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।